আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। এসএসসি 22 ব্যাচের জন্য এমসিকিউ সিরিজ চলছিল। এমসিকিউ সিরিজের আমি 3টা ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে আমার 4 নম্বর ক্লাস। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি, কাইন্ডলি আগের ক্লাসগুলো একটু দেখে নিও। আমি প্রত্যেকটা এমসিকিউ হাতে কলমে তোমাদের সলভ করে দেবো ইনশাআল্লাহ। তোমরা যদি এই সিরিজটার সাথে থাকতে পারো, এমসিকিউতে আর কোনো প্রবলেম থাকবে না এবং তুমি বোর্ড পরীক্ষায় ভালো একটা মার্কস তুলতে পারবা ইনশাআল্লাহ। শুধু এসএসসি 22 ব্যাচের জন্য বললে ভুল হবে, এটা ক্লাস 9-10 এর জন্য বেশ ইফেক্টিভ হবে ক্লাসগুলো। তো এসএসসি 22 ব্যাচের জন্য বানানোর কারণ হচ্ছে যে সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, এই জন্য আসলে ওদের জন্য বানানো হচ্ছে। বাট ক্লাস 9-10 যারা আসো তোমরা, তাদের জন্য আসলে ভিডিওগুলো বেশ হেল্পফুল হবে। সো কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে চিত্রে এপি যেটা আছে, এপি রেখার ঢাল হচ্ছে কি, এপি রেখার ঢাল। সো আমার মনে হয় না এটা আসলে বোঝানো লাগবে। এই জিনিসটা আমি ঠিক গত ক্লাসে আমি আলোচনা করেছি, তারপর আমি হালকা একটু দেখাই তোমাদের। আমি সেখানে বলেছিলাম যে y = mx একটা গ্রাফ আছে, যেটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী গ্রাফ। সেটা হচ্ছে যে আমাদের এই বরাবর x অক্ষ থাকে, এই বরাবর হচ্ছে y অক্ষ থাকে, আর মূলবিন্দুগামী একটা যে রেখা আছে এইটার সাথে যে কোণ করে সেই কোণের ট্যানের ভ্যালু হবে ঢাল। সো আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম, তোমরা একটু দেখে নিও কাইন্ডলি। এবং হচ্ছে আমরা জানি যে এই ইকুয়াল টু হচ্ছে কি v/t। সো এখান থেকে পাবো হচ্ছে v = at। আমরা এটাকে এই গ্রাফের সাথে তুলনা করতে পারি যে এটাকে আমি y অক্ষে বসাবো, এটাকে আমি x অক্ষে বসাবো এবং এটাকে আমি m চিন্তা করব। তাহলে এইটাকে আমরা v বসালাম, এখানে আমি t বসালাম। তাহলে এই ট্যানজেন্টের যে ভ্যালুটা আছে ঢাল, এই ঢালকে আমরা বলতেছি এখন ত্বরণ। তাহলে আমরা বলতে পারি এপি যে রেখাটা আছে এখানে v/t অর্থাৎ বেগ বাই সময় লেখচিত্র, এটাকে বলা হয় সুষম ত্বরণ। সুষম ত্বরণ, সুষম ত্বরণ। দেখো সুষম ত্বরণ কেন, যে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফ থেকে আমাদের ত্বরণটা পাচ্ছি সেটা v/t এর অনুপাত এবং অলওয়েজ একটা ভ্যালু, মানে তোমার v বাড়তেছে টিও বাড়তেছে, v বাড়তেছে টিও বাড়তেছে। অর্থাৎ যে কোনো পয়েন্টে দেখো আমাদের ত্বরণটা এমন হচ্ছে, এই পয়েন্টে থাকতেছে ত্বরণটা। আমরা বলতেছি এটা সুষম ত্বরণ। সুষম ত্বরণ মানে কি, এটা প্যারালাল একটা ত্বরণ থাকবে, ঠিক আছে, যে সমান ত্বরণ। ক্লিয়ার কি ব্যাপারটা? বেগও বাড়ছে, টাইমও বাড়তেছে, তার সাথে সাথে ত্বরণও বাড়তেছে। এটা হচ্ছে ব্যাপার। এটা আমি আরও আলোচনা করেছি, ডিটেলস আলোচনা করেছি আগের ক্লাসে, দেখে নিতে পারো। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি, বলা হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি কী রকম গতি। বৈদ্যুতিক পাখার গতি কী রকম গতি? আচ্ছা, রৈখিক গতি জিনিসটা কি? রৈখিক গতি মানে সরল পথে কোনো বস্তু যদি চলাচল করে, সরল পথে জাস্ট সোজা চলে যাবে আর কিচ্ছু না। সেটা একমাত্রিক হতে পারে বা দ্বিমাত্রিক হতে পারে, যে পথে যাও না কেন সেটাকে আমরা বলতেছি রৈখিক গতি। ঘূর্ণন গতিটা কি? বলছিলাম পর্যাবৃত্ত গতির একটা অংশ হচ্ছে ঘূর্ণন গতি, যেখানে নির্দিষ্ট দিক থেকে বারবার অতিক্রম করে। বাট এক্ষেত্রে আমাদের এমন না যে আমাদের নির্দিষ্ট সময় পর পরে আসতে হবে। এটাও আমি গত ক্লাসে আলোচনা করছি, তোমরা আগের ক্লাসগুলো একটু যদি দেখো, আমার মনে হয় সামনে এখন অনেকগুলো এমসিকিউ আসলে ইজিলি হয়ে যাবে। আমরা আগের 3টা ক্লাসে দেখা যাচ্ছে আমরা মাত্র 16টা এমসিকিউ সলভ করছি, সামনে দেখবে যে এক একটা ক্লাসে আমরা 20টা করে এমসিকিউ সলভ করবো, কেননা আগের সাথে রিলেটেড, যেহেতু আমরা আগে অনেক বুঝে বুঝে সলভ করেছি। সো অবশ্যই ওইগুলো দেখলে এগুলো ইজিলি হয়ে যাবে। সো বৈদ্যুতিক পাখার গতি কি? এটা হচ্ছে রৈখিক গতি, ডেফিনেটলি হবে না। স্পন্দন গতি কি? স্পন্দন গতি মানে হচ্ছে যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে। মানে বিষয়টা এমন, যদি কোনো একটা বিন্দু বা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেছে আবার এখানে আসছে, এটাকে আমরা বলে থাকি স্পন্দন গতি, বা এটাকে আবার বলে থাকি যে পর্যায় গতিও বলে থাকি। সো এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এরকম একটা সরল দোলন গতি চিন্তা করতাম, দেখো এই দিকে যাচ্ছে আবার এই দিকে আসতেছে, সেটাকে বলবো স্পন্দন গতি। অর্থাৎ একদিকে যাচ্ছে আবার অন্যদিকে আসছে, সেটাকে বলছি স্পন্দন গতি। আবার গিটারের তারের গতি স্পন্দন গতি, কারণ তুমি যখন গিটারের তার বাজাও তখন তারটা এমন দাও, তারটা এমনে যায় আবার পেছনে ব্যাক আসে, এরকম হয়, সেটা হচ্ছে কি স্পন্দন গতি। অর্থাৎ কোনো গোলক যদি, কোনো বৃত্তায় গতি যদি এমন হয় যে কোনো একটা বস্তু এখানে গেছে আবার এখানে ব্যাক আসছে, সেটা হচ্ছে কি তোমার পর্যাবৃত্ত গতি, পর্যায় গতি, বা হচ্ছে কি স্পন্দন গতি। যদি এমন হয় যে এখানে গেছে পুরোটা রাউন্ড গেছে আবার এই দিকে ব্যাক করছে, মানে কি কোন একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে সে একবার এমনে গেছে, ঠিক আছে, মানে ভুল হচ্ছে, এখান থেকে এমনে গেছে মানে কি এই দিকে তীর চিহ্ন, আবার সে এমনে ব্যাক আসছে এমনে, অর্থাৎ এমনে গেছে এমনে আসছে, যদি এমন হয়, ঠিক আছে। অর্থাৎ অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেটাকে বলে থাকি আমরা, কি বলে থাকি, স্পন্দন গতি। যদিও বৃত্ত দিয়ে আসলে বোঝানো উচিত হবে না, অর্ধবৃত্ত দিয়ে বোঝানো যায়, কারণ পর্যায়কালের অর্ধেক সময়ের কথা বলা হয়েছে। যাই হোক,
তাহলে এটা কি স্পন্দন গতিও হবে না। বৈদ্যুতিক পাখার গতি কেমন হয়? জাস্ট এরকম করে ঘোরে না, এরকম করে একই দিক থেকে অতিক্রম করে, কিন্তু সেটা নির্দিষ্ট সময়ও হতে পারে, বারবার নির্দিষ্ট সময় পরপর আসতে পারে, নাও আসতে পারে। নির্দিষ্ট সময় পরপর যদি আসে সেটাকে বলে পর্যায় গতি, আর যদি না হয় তাহলে সেটাকে ঘূর্ণন গতি। সো এটা হবে ঘূর্ণন গতি। উপবৃত্তাকারটা হবে না। উপবৃত্তাকার মানে কি? বৃত্তকে যদি এক পাশে চাপ দিয়ে দাও, যে কোনো একদিকে যদি চাপ দিয়ে দাও তাহলে এরকম পাওয়া যায় না। উপবৃত্ত মানে একদিকে চাপ দিয়ে দিলে কি হয়, তোমার একদিকে চাপ দিয়ে দাও, এই যে এখানে চাপ দিয়ে দাও, চাপ দিলে যেটা হয় সেটাকে বলে উপবৃত্ত। উট পাখির ডিমের মতো উপবৃত্ত, ঠিক আছে। ঘূর্ণন গতি। আচ্ছা, সো ঘূর্ণন গতি হবে উত্তর, স্পন্দন হবে না। সবগুলো মোটামুটি বুঝলাম। ওকে, এবার আমরা নিচের কোনগুলো ভেক্টর রাশি? সো দেখো, কাজ ও বেগ। কাজ হচ্ছে স্কেল রাশি, কাজ, আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে বেগ। আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণ হচ্ছে ভেক্টর রাশি, ঘনত্ব হচ্ছে স্কেলার রাশি। ভরবেগ ভেক্টর রাশি এবং বল ভেক্টর রাশি। তোমাদের একটা ছন্দ লিখে দিয়েছিলাম আমি একদম প্রথম ক্লাসে, তারপর আমি আরেকবার একটু লিখে দিই। দেখো, পুরো ছন্দটা লিখবো না। আমি সেখানে বলেছিলাম যে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে, প্রিয়তম ভাসে প্রেমের জলে, এটা হচ্ছে ছন্দ, প্রেমের জলে। ওকে, এটা মানে কি? এটা মানে হচ্ছে ভতে হচ্ছে ভরবেগ, আর বেগ, বেতে হচ্ছে বেগ, সতে হচ্ছে সরণ, বতে হচ্ছে বল, এটা হচ্ছে পৃষ্ঠটান, এটা হচ্ছে ত্বরণ, এবং ত্বরণ এবং তড়িৎ প্রবাহ দুটোই। ত্বরণ এবং তড়িৎ প্রবাহ, ত্বরণ এবং তড়িৎ প্রবাহ। এমতে হচ্ছে মতে হচ্ছে মন্দন, এটা হচ্ছে ভ্রামক, এটা হচ্ছে সান্দ্রতা, আরও আছে। আমি এটা প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম। তাহলে দেখো, ভরবেগও আছে, বলও আছে, কাজেই ভেক্টর রাশি হচ্ছে ঘ নম্বর। ফাইন, এবার আমরা 20 নম্বরটা দেখি। 20 নম্বরে কি বলা হচ্ছে? বলা হচ্ছে স্থির অবস্থান থেকে সমতরণে বস্তুর যে কোনো সময়ে বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্বের কেমন হবে? স্থির অবস্থান থেকে সমতরণে, ভালো করে বোঝো কি অবস্থান? স্থির অবস্থান থেকে সমতরণে মানে কি? সমান্তরণ। সমতরণে বস্তুর যে কোনো সময়ে বেগ, যে কোনো সময় বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্ব কেমন? সো বেগ এবং সরণের ভিতরে সম্পর্কটা কি জানো তোমরা? বেগ এবং সময়ের ভিতরে সম্পর্কটা কি জানো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু স্থির অবস্থান বলেছে তাহলে এটা হবে 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু থাকে কি 2as। এখন সম্পর্ক চাইছে কি ভি এবং এস এর ভিতরে, কাজে আমরা এই 2a কে কনস্ট্যান্ট ধরবো। কনস্ট্যান্ট ধরলে কি হয়? এটাকে আমরা সমানুপাতিক চিহ্ন লিখতে পারি। আমরা জানি যে সমানুপাতিককে সমান চিহ্ন দিলে কোনো একটা কনস্ট্যান্ট বসাতে হয়, সো আমি কনস্ট্যান্টকে ধরে নিলাম 2a। ফাইন, এখন সম্পর্কটা একটু খেয়াল করি। সম্পর্কে বলা হচ্ছে বেগ অতিক্রান্ত দূরত্বের ভিতর সম্পর্ক। যেহেতু শুধু বেগ বলেছে তাই আমরা এরকম করে দেবো, এই যে রুট করে দেবো, এখানে ভি এই পাশে রুট হয়ে গেল। তাহলে বেগের সাথে আমাদের সরণের কেমন সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক। বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি হবে? বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক কই আছে? ঘ নম্বর। এটা আসছিল চট্টগ্রাম বোর্ডে 21 সালে। ওকে, আচ্ছা, এবার আমরা মন্দনের একক কোনটি আমরা এটা একটু দেখব। মন্দনের একক কোনটা? দেখো, আমি তোমাদের একটু আগে বললাম ত্বরণ এবং মন্দন। দেখো, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে, দেখো, a ইকুয়াল টু ভি বাই টি, সরি, a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। খেয়াল করো, কোন একটা বস্তু ইউ আদি বেগে এখান থেকে চলাচল করতেছে, ধরো 5 ms/-1 বেগে। এবার কি হলো যে ধরো এই জায়গাটা একটু গাড়ি জ্যাম আছে, তাই স্লো চালাচ্ছে, মানে 5 ms/-1-এ। তারপরে এখানে একটু ফাঁকা পেলো, সেখানে 6, তারপরে এখানে আর একটু গাড়ি ফাঁকা পেলো। এখানে সে কি করলো যে একটা মানুষ এই জায়গাটাতে সে 10 ms/-1 বেগে গাড়িটা চালালো, বা সাইকেল ধরতে পারো। সাইকেলটা অবশ্য এত দ্রুত যায় না, ঠিক আছে, কিছু কিছু সাইকেল অবশ্য সাইকেলিং করার উপরে ডিপেন্ড করে। যাই হোক, ধরো একজন সাইকেল চালাচ্ছে এখানে 5 ms/-1 বেগে। তারপরে এখানে একটু গাড়ি একটু ফাঁকা আছে, সেখানে আর একটু টান দিয়েছে 6, 7, আস্তে আস্তে বাড়াচ্ছে বেগ, এখানে 10। তাহলে বিষয়টা খেয়াল করো, এখানে কি আসতেছে? এখানে এইটুকু যাতে সময় লাগতেছে 5 সেকেন্ড। তাহলে ত্বরণটা কি? ত্বরণ হবে শেষ বেগ কত? 10 মাইনাস আদি বেগ কত? 5। টাইম লেগেছে কতটুকু? 5। তাহলে উত্তর হবে কত? 1। এই 1 কি পজিটিভ আছে না নেগেটিভ আছে? ডেফিনেটলি পজিটিভ। এবার একটা খেয়াল করো, ধরো সাইকেলটা এখানে চালাচ্ছে, সামনে এই জায়গাটাতে একটা বিট আছে, এই জায়গাটাতে কি আছে? বিট আছে। সো বিট থাকার কারণে কি হলো? সাইকেলটা এই জায়গাটা একটা ব্রেক কষে দিল। ব্রেক কষে দেওয়ার ফলে এই জায়গাটাতে আমাদের ধরো বেগ হয়ে গেল 1 ms/-1। আর এই জায়গাটা ধরে নিলাম এখানে 6 আছে, আমি ধরে নিচ্ছি 6 আছে। 6 থেকে যাত্রা শুরু করে এতটুকু আসার পর এখানে একটা তোমার হচ্ছে কি পাইছে?
তোমার একটা বিট পাইছে, যার কারণে কি করেছে বেগটা কমাই দিয়েছে। সে বেগ না কমালে তো সে পড়ে যাবে, সে বেগটা কি করেছে ব্রেক কষে কমাই দিয়েছে। ধরো এটা হলো, এখন ত্বরণটা কেমন দেখো তো, শেষ বেগ কত 1 মাইনাস আদি বেগ কত 6 ডিভাইডেড বাই 5, তাহলে কত হচ্ছে এখন -1। তাহলে কি এখন ত্বরণ কি মাইনাস এসছে না? তো ত্বরণ মাইনাস আসলে কী হবে, সেইটাকে এই ত্বরণের একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় মন্দন। কখন মন্দন হয়? যখন বেগের ভ্যালু কমে যায়, তার মানে কি যখন টাইমের সাথে বেগের ভ্যালু হ্রাস পেতে থাকে তখন সেটাকে বলা হয় আসলে মন্দন। সো ভাই ত্বরণ আর মন্দন কি দুইটা কি ভিন্ন জিনিস? দুটা ভিন্ন না, জাস্ট একটা বেগ বৃদ্ধি পাচ্ছে একটা কম পাচ্ছে, ত্বরণের একটা স্পেশাল কেস মাত্র। সো ত্বরণের একক যা, মন্দনের একক তাই। ক্লিয়ার না? ক্লিয়ার না? মন্দন একক কোনটা হবে দেখো, এই ইকুয়াল টু একক কি হয়, এই ইকুয়াল টু আমরা জানি v/t, v এর একক কি ms পাওয়ার -1, t এর একক কি s। সো ms পাওয়ার -1 আর উপরে গেলে -2 হয়ে যায়। এই যে উত্তর কোনটা? ক নম্বর। দ্যাটস ইট। ওকে, আচ্ছা এরপরে তাহলে একই টাইপের মন্দনের একটা কোশ্চেন দেখো, আমি দেখাই। একটি মোটরসাইকেলের বেগ 30 ms পার -1 থেকে সুষমভাবে হ্রাস পেয়েছে, সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে 14 হয়েছে। তার মানে বিষয়টা কেমন দেখো, এখানে বেগ ছিল কত 30, এখানে বেগ ছিল কত 30, একটা সাইকেলের একটা বেগ ছিল এত, তারপরে কি হয়েছে হ্রাস পেয়েছে 8 সেকেন্ডে, এখানে 8 সেকেন্ডে হয়েছে, 8 সেকেন্ডে হ্রাস পেয়ে এই জায়গাটা ধরো একটা ছোট্ট একটা বিট আছে, এই বিট থাকার কারণে বেগ হয়ে গেছে কত 14। এখন বলা হচ্ছে যে গাড়িটির মন্দন কত। তো গাড়িটির মন্দন বলেছে না, এখানে একটা ব্যাপার আছে। মন্দন মানে হচ্ছে নেগেটিভ ত্বরণ। মানে আমি যদি বলি এই গাড়িটার ত্বরণ কত, ত্বরণ হচ্ছে দেখো আমি যদি এখানে ক্যালকুলেশন করি, এই জায়গাটা আমার কত আসছিল একটু আগে তোমার দেখালাম যে a = -1, তার আমি যদি লিখি ত্বরণ কত, আমি লিখবো ত্বরণ = -1 যদি আমি লিখি বাংলায় লিখি। আর যদি আমি বলি মন্দন, মন্দন মানেই তো আসলে নেগেটিভ, মন্দন মানে বোঝায় আসলে নেগেটিভ, তাহলে শুধু এখানে 1 লিখবো। এই মন্দন মানে অটোমেটিক্যালি বোঝাচ্ছে এর আগে মাইনাস আছে। কথা কি বুঝতেছো? কাজে আমরা যেখানে উত্তরটা বের করবো না, এই দুইটার ভিতরে উত্তর হবে না, উত্তর হবে গ অথবা ঘ। সো দেখি কেমন হয়। আমরা এখন মন্দন বলেই দিয়েছে। সো ভি মানে কত 14 মাইনাস ইউ মানে কত 30, আর এখানে আছে 8 সেকেন্ড। সো এখানে হবে -16 বাই হচ্ছে 8, সো -2। সো আর যদি বলি ত্বরণ কত তাহলে -2, যদি বলি মন্দন কত তাহলে 2, গ নম্বরের উত্তর। ওকে, সো 22 নম্বর দেখলাম। এবার দেখো 23 নম্বরে কি বলা হচ্ছে দেখো। দেখো 23 নম্বরে বলা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে, আচ্ছা ওকে, বেগ বৃদ্ধির হারকে কি বলে জানো? বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে মানে কি বলে? ত্বরণ বলে না, মুক্ত হয়ে পুলকার সরল পথে যাক, সেটাকে মূলত বলা হয় ত্বরণ। কিন্তু যদি আমাদের মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বলি সেটা বলা হয় অভিকর্ষ ত্বরণ। আমি তোমাকে একটু দেখাই কেমন সেটা, খেয়াল করো। আসলে এখানে একটা ব্যাপার আছে, মজার ব্যাপার হলো কি যে আমরা যখন ভি ইকুয়াল টু হচ্ছে এটি সূত্র ইউজ করি, বা মনে করো যে আমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র ইউজ করলাম, ঠিক আছে, তারপরে ধরো এরকম সূত্র ইউজ করলাম। 3 নম্বরে ধরো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2a সূত্র ইউজ করলাম। এখানে কিন্তু প্লাস মাইনাসও হয়, কারণ ত্বরণ কিন্তু মাইনাস হতে পারে, ত্বরণ মাইনাস হলে এখানে সূত্রে মাইনাস ইউজ করি। এখানে কিন্তু প্লাস মাইনাস এটি হতে পারে, যখন ত্বরণের ভ্যালু মাইনাস হয়, মন্দন হয়, তখন সূত্রে মাইনাস ইউজ করি আমরা, ঠিক আছে। সিমিলারলি এই একই সূত্র আমরা কি করি, আমরা জাস্ট কি করি, এর জায়গায় জি বসাই আর এস এর জায়গায় বসাই এইচ। তো যখন খাড়া অবস্থার ক্ষেত্রে করি এই সমীকরণগুলো কখন হয়, যখন কোনো একটা বস্তু সরল পথে জাস্ট এরকম করে আনুভূমিকভাবে যাচ্ছে, খাড়াভাবে না কিন্তু সরল পথে আনুভূমিকভাবে ভূমির সমান্তরাল যাতায়াত করলে আমরা তখন এই নিউটনের সূত্রগুলো অ্যাপ্লাই করি। আর যখন খাড়া হয়ে বলবো তখন গ্যালিলিও সূত্র ইউজ করি। গ্যালিলিও সূত্রে কী করা হচ্ছে, এর জায়গায় জি আর এস এর জায়গায় এইচ। মূলত গ্যালিলিও আগে দেয়, তারপরে নিউটনের সূত্র অ্যাপ্লাই করে। প্রথমে কিন্তু গ্যালিলিও 1642 সালে মারা যায়, আর নিউটন ওই সেম সালে জন্মগ্রহণ করে 1642 সালে। তো নিউটনের সূত্র, গ্যালিলিওর সূত্রগুলো অনেকটা তোমার হচ্ছে গবেষণা করে পরে তোমার ওই নিউটন কিন্তু বের করেছিল ফর্মুলাগুলো, বুঝতে পারছো? সো গ্যালিলিওর কৃতিত্ব বেশি আসলে যদি হিসাব করা হয়। যাই হোক, তো আমরা এখন কী করবো, যে ভি ইকুয়াল টু কী করবো, জিটি।
আচ্ছা, এরপরে এখান থেকে যদি খেয়াল করি ইউ প্লাস মাইনাস জিটি, আবার এইটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2g, এর জায়গায় জি, এস এর জায়গায় কী হবে এইচ। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। এখন আমরা যেটা পড়তেছি যে দেখো ত্বরণ মানে কি ভি বাই টি, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলতেছি। এই যে ভি মাইনাস ইউ বাই টি বলতেছি না, এটা ভি মাইনাস ইউ বাই টি ত্বরণ বলতেছি। এই সেম জিনিস যখন খাড়া উচ্চতার ক্ষেত্রে করব তখন এর জায়গায় আমরা করতেছি কি জি করতেছি, আমি আর কিচ্ছু না, দেখো এর জায়গায় জি করতেছি। যখন খাড়া উচ্চতায় করতেছি তখন এটা আসলে ফিক্স হয়ে যাচ্ছে, এই জায়গায় হচ্ছে জি। সো এই জন্য আমরা বলবো মুক্ত হবে যদি পরমাণু বস্তুর বেগ বৃদ্ধির হার বলে তখন অভিকর্ষ ত্বরণ বলে সেটাকে। দ্যাটস ইট, ওকে। আচ্ছা, অ্যান্ড 24 নম্বরের গ্রাফটা দেখাবো। গ্রাফটা দেখানোর পরে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব, ঠিক আছে। সো এরপরে আমরা হচ্ছে পরের থেকে আস্তে আস্তে শিখবো আর কি। সো এখানে দেখো চলন্ত সময়ে বস্তুর বেগ এবং সময়ের গ্রাফ, আমি এটা করাবো না, সমত্বরণে চলতেছে। গ্রাফ কি করানো লাগবে ভাইয়া? সমত্বরণের জন্য গ্রাফ কি হবে সমত্বরণের জন্য? সো এটার গ্রাফ কিন্তু আমি অলরেডি করাইছি, এর আগে ক্লাসগুলো দেখো, এবং আমি এখানে সেখানে ডিটেলস আলোচনা করেছি। সো সমত্বরণে চলন্ত বস্তুর বেগ এবং সময়ের গ্রাফটা কেমন হবে এটা তোমাদের বের করার দায়িত্ব থাকলো। সমত্বরণে কী হয়? সমত্বরণ, সমান্তরণ, ঠিক আছে। তো সমান্তরণের জন্য আমাদের কেমন হয় গ্রাফটা, তোমার এটা কাজ থাকলো। দেখো এটা কিন্তু বেগ এমনি যাচ্ছে আবার এমনি আসতেছে, অসমতরণ। আবার দেখো বেগ কিন্তু এখানে কমতেছে আস্তে আস্তে, দেখো এই যে এটা কিন্তু মন্দন হবে এটা। তাহলে এইটার এটার ভিতরে উত্তর হবে, এটা তোমার খুঁজে বের করার দায়িত্ব থাকলো, ওকে। আচ্ছা, সো এইখান থেকে পরে আমরা আর কি মোটামুটি 25 নম্বর তুমি পারবা। 25 নম্বর কোনটি ভেক্টর রাশি আমি তোমাকে বলেছিলাম যে তুমি পড়বা, বল মনে হয় ভেক্টর রাশি, ওই যে ছন্দটা পড়বা। ভর তোমার হচ্ছে স্কেলার রাশি। আগে আমি এই ভেক্টর রাশি স্কেলার রাশি প্রচুর আলোচনা করছি, আমি আর আলোচনা করবো না, কাইন্ডলি আগের ক্লাসগুলো একটু দেখে নিও, 3টা ক্লাস আলোচনা করছি, দেখলেই হবে। তো এই 26 নম্বর থেকে আমি মোটামুটি শুরু করব। সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি, সামনে ক্লাস পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।